আমরা আজকে করব ইন্ট্রোডাকশন টু কেএনএন বা কে নিয়ারেস্ট নেইবার। ফার্স্টে আমরা কিছু থিওরিজ দেখব, তারপর আমরা মূলত আমাদের কোডে যাব। সো হোয়াট ইজ কেএনএন বা কে নিয়ারেস্ট নেইবার, এটা আসলে বলতে কি বোঝায়? তো কে নিয়ারেস্ট নেইবার বা কেএনএন হচ্ছে একটা সিম্পল অ্যালগরিদম যেটা আমার বিভিন্ন অ্যাভেলেবল কিছু কেসগুলোকে সে স্টোর করে এবং এগুলোকে ক্লাসিফাই করে নতুন ডেটাতে সে কনভার্ট করে বেসড অন সাম সিমিলারিটি মেজার্স। মানে একই টাইপের ডেটাগুলোকে সে আলাদা করে বিভিন্ন ক্লাসিফাই করে। তো কেএনএন এটা ডিটারমাইন করে একটা ডিসিশন বাউন্ডারি লোকালি, বিভিন্ন একটা লোকাল ডিসিশন বাউন্ডারিকে সে ডিফাইন করে, যেখানে কে শব্দটার যে কে নিয়ারেস্ট নেইবার কেএনএন যেটা আমরা বলি, এই কে স্ট্যান্ড ফর দ্য এরিয়া অ্যান্ড লোকাল অথবা লোকালিটি। অর্থাৎ আমি যখন একটা এরিয়াকে ভাগ করব, লাইক আমার আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ আছে, কেউ হচ্ছে হয়তো বড় লোক, একটু রিচ, কেউ হচ্ছে মিডল ক্লাস, কেউ লোয়ার ক্লাস, ওকে, কারো হয়তো 5 তলা বিল্ডিং আছে, কারো হয়তো 1 তলা টিনের একটা ঝুপড়ি ঘর আছে। তো এরকম ভাবে আমি যদি লাইক এরকম বলতে চাই যে তাদের পার নাম্বার অফ পার্সন কতজন আছে, তাদের এজ কত, তাদের ইনকাম কত, পরিবারের মেম্বার কত, এদের উপর বেস করে যদি আমি তাদেরকে ক্লাসিফাই করতে চাই, তাহলে সেটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন। এবং সেক্ষেত্রে আমি তাদের এরিয়াগুলোকে ভাগ করব এবং ভাগ করে দেখব যে আসলে আমার এরিয়ার মধ্যে কত পার্সেন্ট মানুষ রিচ, কত পার্সেন্ট মানুষ মিডল ক্লাস, কত পার্সেন্ট মানুষ লোয়ার ক্লাস। এইভাবে ভাগ করার কাজগুলো আমরা কেএনএন এর মাধ্যমে করে থাকি। তো কেএনএন এ যেটা আমরা করি যে ফার্স্ট উই অ্যাসাইন সাম ডেটা পয়েন্টস, আমরা এগুলোকে বিভিন্ন মেজরিটি ক্লাসের মধ্যে ভাগ করি, যেখানে কে বলতে বোঝাচ্ছে যে নাম্বার অফ নেইবারস, কতগুলো আমি নেইবার চাচ্ছি। দ্যাট মিনস এটা হচ্ছে যে আমি যখন একটা এরিয়া ভাগ করব, সেই এরিয়ার মধ্যে এরকম বিভিন্ন দাগ দিয়ে আমি হচ্ছে ডিসিশন বাউন্ডারি করে দেখব যে কোন এরিয়াতে আসলে কতজন মানুষ আমার মানে কি বলে আর্নিং সোর্সের উপরে আছে বা নিচে আছে। এরকম কিছু সিমিলারিটিস মেজারমেন্ট নিয়ে বা ভেরিয়েবল গুলোকে নিয়ে আমি তাদেরকে ভাগ করব যে সে হচ্ছে বড় লোক, সে হচ্ছে মানে আপার ক্লাস, এ হচ্ছে মিডল ক্লাস, এ হচ্ছে লোয়ার ক্লাস, দিস থিংস। বা সেটা আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যেই টাইপগুলো আছে আর অন্যান্য যে সকল বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বা হচ্ছে ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে আসলে এই ড্রাগটা কত পার্সেন্ট মানুষের মধ্যে থাকবে বা দেওয়া যায়, এটা ইনডিউস করা যায় এবং কত পার্সেন্ট মানুষ সেটা বা কত ভাগ মানুষ সেখান থেকে রিকভারি করবে, বা হচ্ছে এটা কোন এজ রেঞ্জের মধ্যে এটা অ্যাপ্লিকেবল হবে, ড্রাগের ডোজেসটা কেমন হবে, এইভাবে কিছু মেজারমেন্টের উপর বেস করে আমরা বিভিন্ন ক্লাসিফাই করি ডেটাগুলোকে। The relational of KNN classification is based on hypothesis. তো ফার্স্ট আমরা কিছু হাইপোথিসিসকে সেট করব, তারপর সেই হাইপোথিসিসটাকে প্রুফ করে সেটাকে ভিজুয়ালাইজ করে দেখব যে আসলে আমি কিভাবে সামনে আগাবো, কিভাবে আমি এটাকে বিভিন্ন এরিয়াতে ভাগ করব। তার জন্য আমাকে ফার্স্টে করতে হয় কি, যে কিছু ট্রেনিং লেভেল সেট করতে হয়, ডেটাগুলোকে ট্রেন এবং টেস্টে আলাদা করতে হয়, করে তারপর সেগুলোকে আমি আমার পরবর্তী যেই অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসের মধ্যে আমি এটাকে ইউজ করব। সো এই হচ্ছে মোটামুটি আমার বেসিক যে কেএনএন এর এটার ডেফিনিশন, যে আমরা এটা কিভাবে ইয়ে করতে পারি। সাজ্জাদ জয়েন করলাম মাত্র। আচ্ছা, তো কেএনএন আমার পরীক্ষা চলতেছিল তো মাথা খেয়াল ছিল না ভাই, বলে গেছি। আচ্ছা, সমস্যা নাই, কিন্তু বাকিরা আসলে কেউ জয়েন করে নাই, শুধুমাত্র রক্তিম জয়েন করছে, আর কেউ এখন আসে নাই। ওকে, সো এই ক্যারিনেস নেমর হচ্ছে একটা লেজি লার্নিং ইনস্ট্যান্ট বেসড ক্লাসিফিকেশন অ্যালগরিদম, যেটা বিভিন্ন সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং এর মধ্যে ওয়াইডলি ইমপ্লিমেন্ট হয়। সো এইখানে আমরা যেটা করি যে এই টেকনিকটার মধ্যে আমরা বিভিন্ন প্রকার ডেটাকে ক্লাসিফাই করি বা মেজরিটি ভোটিং এর মাধ্যমে আলাদা করি যে আমার কতগুলো কে ভ্যালু আছে বা কে এরিয়া আছে, সেই এরিয়াতে আমার কতগুলো ডেটা পয়েন্টগুলোকে আমি আলাদা করব। এই কাজটা আমরা করে থাকি। আমরা আজকে মূলত একটা রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করবো, ডায়াবেটিস ডেটা সেট। আমি একটু পরে ডেটা সেটটা দেখাচ্ছি। সো আমরা এখানের মধ্যে যে কাজ করি যে বিভিন্ন প্রকার সিন আনসিন ডেটাগুলোকে সার্চ করি এবং এটাকে ট্রেন করি এবং পরবর্তীতে এখান থেকে সিমিলার কিছু ইনস্ট্যান্স বা সিমিলার কিছু ক্যাটাগরিগুলোকে বিভিন্ন এরিয়াতে ভাগ করি। এবং এই ভাগ করার ক্ষেত্রে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স বা হ্যামিং ডিস্টেন্স ইউজ করি অ্যাজ এ ডিস্টেন্স মেট্রিক হিসেবে বিটুইন
two adjacent points বা between 2 points. যেমন আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি যে কোনো একটা রোগ বা কোনো একটা সিমটম সেটা আসলে বেনাই আমার জন্য আসলে ভালো নাকি এটা আসলে ম্যালাইন, ওটা ভালো না খারাপ, কোনো একটা ড্রাগ, হ্যাঁ, যে একটা ড্রাগ আমি ইউজ করব সেটা আমি আমার শরীরের মধ্যে কতটুকু ভালো বা খারাপ ইম্প্যাক্ট ফেলবে, এইরকম কিছু ডেটাকে আমি ক্লাসিফাই করতে চাচ্ছি। তো দুইটা এরিয়াতে আমি যদি ভাগ করি যে একটা বেনাই একটা হচ্ছে ম্যালিগন্যান্ট, তখন আমি একটা রেডিয়াসকে আমি একটা সেট করলাম আর এটা হচ্ছে টেক্সচারকে আমি সেট করলাম। সো এটা হইতে পারে যে কোনো একটা স্কিনের একটা ডিজিজ, সেই ডিজিজটার বা ডিজিজ বা সিমটম সেটা আসলে ভালো বা খারাপ হতে পারে কিনা, বা এটা ওষুধ ইউজ করার পরে ক্রিম বা হচ্ছে মেডিসিন বা যে কোনো ধরনের ক্রিম ইউজ করার পরে সেটার আসলে আউটকামটা কিরকম আসবে বা এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, এরকম কিছু ডেটাগুলোকে আমরা ট্রেন এবং টেস্ট হিসেবে ভাগ করি। সো প্রথম বাম পাশে যেটা, এটা হচ্ছে আমার ট্রেন ডেটা, এবং ট্রেন ডেটার একটা অ্যাকুরেসি এখানে দেওয়া আছে 0.93। তো আমরা এই ট্রেন ডেটাগুলোর অ্যাকুরেসি বের করবো, অ্যাকুরেসি বের করে তারপর সেগুলোকে আমরা পরবর্তী কিছু নতুন ডেটার জন্য বা টেস্ট ডেটার জন্য আমরা সেম অ্যাকুরেসি আসে কিনা বা কাছাকাছি অ্যাকুরেসি আসে কিনা সেটাকে আমরা জাজ করব আমাদের কেএনএন অ্যালগরিদমের মাধ্যমে। সো এটা হচ্ছে ট্রেন ডেটার জন্য আর এটা হচ্ছে আমার টেস্ট ডেটার জন্য। সো এখানে দেখা যাচ্ছে যে টেস্ট অ্যাকুরেসি 0.86, কোয়াইট গুড, খারাপ না। তো আমরা এরকম ভাবে কিছু মানে এরিয়াকে আমরা একটু ভাগ করব। সো এরিয়া ভাগ করার ব্যাপারটা এটা টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য মডেল। আমি মডেলের মধ্যে কোড করে দেখবো সেটা কিভাবে ভাগ করতেছে। আর মূলত এটা বেসিক ভিতরের অ্যালগরিদম বা সবকিছু পাইথন নিজেই করবে, কেএনএন নিজেই করবে। সো আমাকে আসলে খুব বেশি এখানে আমাদের মাথা ঘামাইতে হবে না, আমাকে জাস্ট চেক করতে হবে যে আমার ডেটাগুলো আসলে ট্রেন এবং টেস্টের সাথে কতটুকু সিমিলারিটি মেনটেন করছে। তো আমরা যদি এটার কিছু অ্যাপ্লিকেশনগুলো দেখি, যেমন রিকমান্ডার সিস্টেমের মধ্যে নেটফ্লিক্স, অ্যামাজন বা ইউটিউবের মধ্যে আমরা কোনো একটা ভিডিও দেখি, কোনো একটা মুভি বা কোনো একটা গান দেখি, তখন দেখা যায় যে সেটা আমাকে সিমিলার টাইপের কিছু রিকমেন্ড করে যে আপনি এটা দেখছেন, তো এটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনি এগুলো দেখতে পারেন। তো নেটফ্লিক্সে আমি একটা মুভি দেখতেছি, একটা মুভি দেখার পর সেটা সিমিলার কিছু মুভি আমাকে সাজেশন দেবে, বা অ্যামাজনে আমি অনলাইনে আমি বা আমি শপ করতেছি, দোকান কেনাকাটা করতেছি বা আমি কিছু জিনিস পারচেস করলাম, তখন ওই সিমিলার আইটেমগুলো হচ্ছে আমাকে দেখাবে যে এরা এত পার্সেন্ট মানুষ আপনার মতো তারা এটা কিনছে, আপনি এটা কিনতে পারেন, তো এটা কিনলে আপনার এরকম একটা সুবিধা হবে, কোনো একটা ছাড় পাবেন বা এরকম কিছু একটা অফার আপনাকে দেবে। ইউটিউবের ক্ষেত্রেও একই রকম, যে আমি কোনো একটা গান শুনলাম, আমি 4-5টা গান আমি হচ্ছে গিয়ে লাস্ট 1 ঘন্টায় আমি কয়েকটা গান শুনলাম, তখন হচ্ছে যে আমাকে রিকমেন্ড চেঞ্জ করে দেবে, যে মানে রিকমেন্ড আপডেট হয়ে বলবে যে এই 5টা গান আপনি শুনছেন, এই 5টা গানের মতো সিমিলার আরো 5টা বা 10টা গানের লিস্ট আপনাকে দেওয়া হলো, আপনি চাইলে এগুলো শুনতে পারেন। তো এই কাজগুলো বা এই ধরনের রিকমেন্ডেশনের ব্যাপারগুলো আসলে কেএনএন অ্যালগরিদমের মাধ্যমে করা যায়। বা টেক্সট মাইনিং এর ক্ষেত্রে প্যাটার্ন রিকগনিশন, যে আমি যে ধরনের টেক্সট হাতে লিখতেছি বা হাতের জেস্টার ইউজ করতেছি লেখার, আমার যে হরফ আছে বা লেখার যে আমার স্টাইলগুলো আছে, আমি কিভাবে এটা, কেউ হয়তো যে ক পুরোটা হচ্ছে এইভাবে লিখে, হ্যাঁ, এইভাবে ক লিখে, ঠিক আছে, কেউ হয়তো এইভাবে লিখে, কেউ হয়তো এইভাবে লিখে, তো কেউ হয়তো এইভাবে লিখে। তো এরকম বিভিন্নভাবে তাদের হাতের লেখা, তো এই লেখাগুলোকে সে অ্যানালাইসিস করে দেখে যে এই সিমিলার টাইপের লেখার স্টাইল কতজন মানুষের আছে, বা তাদের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, তাদের ট্রেট কিরকম, তারা আসলে আসলে উচ্চাভিলাষী কিনা, বা তারা আসলে লেজি কিনা, তারা আসলে কর্মঠ কিনা, এইভাবে কিছু টাইপের আমরা মানে অ্যানালাইসিস করে দেখতে পারি যে হাতের লেখার উপর বেস করে যে কি ধরনের টাইপের লোকজন আমরা আসলে ডিল করতেছি। বা এগ্রিকালচারের ক্ষেত্রে দেখা যায় যে সিড সিলেকশন বা ডিজিজ সিলেকশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকার যে সকল এগ্রিকালচারাল ফুডগুলো আছে, ধান, গম, ভুট্টা, তারপর থেকে শুরু করে অন্যান্য যে ফলমূল যেগুলো আছে, সেই ফলগুলোর সিডগুলো আসলে কিরকম, কতটুকু ভালো, এই সিডগুলো কয়দিন ধরে এটা প্রিজার্ভ করা রেখে যেতে পারে, কয়দিন এটা লাগে, মানে কয়দিন প্রয়োজন হয়, কতটুকু পরিমাণ বৃষ্টি, কতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় এটাকে পুরোপুরি গ্রো করার জন্য, এটার সাকসেস রেটটা কিরকম, আরো অন্যান্য ধরনের ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আমরা বের করতে পারি, যে বিভিন্ন এরিয়াতে ভাগ করতে পারি যে এই টাইপের সিড সে হচ্ছে তার
ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম। সো এগুলোকে আমরা এরকম একটা এরিয়াতে 1 2 3 4 কয়েকটা এরিয়াতে ভাগ করে দিতে পারি, কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারি, যে এই ধরনের সিডের জন্য এই ধরনের আমার ট্রিটমেন্ট প্রয়োজন, ঠিক আছে, বা ওই সিডগুলোর ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে ওই গাছগুলোর গাছ বা যেই ইয়াটা আসবে সেটা ডিটেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ওকে, তো মেডিকেলের ক্ষেত্রে আমার ডিজিজ সিলেকশন, যে আসলে কারো ডায়াবেটিস আছে কি নাই, আমরা ডায়াবেটিস ডাটা নিয়ে আজকে কাজ করব। আজকের প্রোগ্রামটা আসলে অনেক লম্বা। আজকে আমি যেটা দেখলাম যে এটা এক্সপ্লেন করতে গেলে একটা ক্লাসের মধ্যে সম্ভব না, মানে কিছু পোর্শন করতে হবে, কিছু পোর্শন আরেকটা দিন করতে হবে, এরকম একটা পোর্শন, এরকম একটা ব্যাপার আর কি। সো ডিজিজ সিলেকশন বা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কেএনএন কে। ফাইন্যান্সের ক্ষেত্রে বিজনেস পোর্টফোলিও সেপারেশন, মানে বিজনেসের ক্ষেত্রে ওই কোম্পানি পোর্টফোলিও তৈরি করা, বা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের সাথে যেই বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করার কাজ, বা তাদের প্যাটার্নগুলো ধরার কাজ, তাদের কাজের ধরন, তাদের ওই যে রিক্রুটমেন্টের ধরন, কোন সব ডিপার্টমেন্টে সব সিমিলার টাইপের বা সেম টাইপের রিক্রুটমেন্ট হয় না, সেম নাম্বার রিক্রুটমেন্ট হয় না। দেখা যেতে পারে যে একটা সফটওয়্যার কোম্পানি, সেখানে আইটি ডিপার্টমেন্টের লোকজন বেশি, ম্যানেজমেন্টের লোকজন কম, বা এমন হতে পারে যে এমন একটা কোম্পানি যে কোম্পানির মধ্যে ম্যানেজমেন্টের লোকজন বেশি, আইটির লোকজন কম। সো এটা কিন্তু ভ্যারি করতেছে, এই রেশিওটা ভ্যারি করতেছে। তো সেক্ষেত্রে আমি ওই বিজনেস পোর্টফোলিও বা ডিপার্টমেন্টাল পোর্টফোলিও সেপারেশন করার ক্ষেত্রে কেএনএন ইউজ করতে পারি। ফেশিয়াল রিকগনিশনের ক্ষেত্রে ফেসবুক অ্যাপ আমরা ইউজ করি, বা ফেসবুকটা ইউজ করি, সেখানের মধ্যে দেখা যায় যে ওই যে আপনার চেহারা দেখে তারপর আপনার আইডিকে শনাক্ত করে, বা আপনি কোনো জায়গায় গেছেন, আপনার কটা ছবি তোলা হয়েছে, অন্য একজন পোস্ট করছে, সেই পোস্টের মধ্যে আপনাকে ট্যাগ করার জন্য তারা আর কি সাজেশন দেবে আপনার ফ্রেন্ডকে। সো দেখা যায় যে ওখানে আপনার ফ্রেন্ড আপনার নামটা ওখানে ট্যাগ করার আগেই আপনাকে সাজেশন দেবে যে এই চেহারা হচ্ছে অমুক পার্সনের, তাকে আপনি ট্যাগ করতে পারেন। এবং এরা খুব ফেসবুকের মধ্যে অ্যালগোরিদম খুবই স্ট্রং এবং খুবই রোবাস্ট, যে ওরা ঠিকঠাকভাবে মানুষের চেহারা ম্যাচ করে ধরে ফেলতে পারে যে এটা আসলে কোন ব্যক্তি। তো এইগুলো অনেক ধরনের অ্যাপ্লিকেশনস আছে, অনেকভাবেই করা যায়, অনেক মডেলের মাধ্যমে করা যায়, কেএনএন এর মাধ্যমে করা যায়, এমন না যে একমাত্র কেএনএন দিয়ে করা যায়, অন্য দিয়ে করা যাবে না। অনেক ধরনের কাজ, অনেক ধরনের মডেল, অনেক ধরনের অ্যাপ্লিকেশনস আছে। তো আমরা একটু আসি এখানের মধ্যে কেএনএন এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা একটা নন প্যারামেট্রিক আর্কিটেকচার, মানে প্যারামেট্রিক আর্কিটেকচার আর নন প্যারামেট্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে যেগুলো হচ্ছে আমরা প্রবাবিলিস্টিক মেজারমেন্ট দিয়ে বের করে থাকি সেগুলো হচ্ছে প্যারামেট্রিক, আর যেগুলো আমার হচ্ছে বিভিন্ন সার্ভে ডেটা বা বিভিন্ন ধরনের ইনপুটের উপর ভিত্তি করে নন প্রবাবিলিস্টিক ওয়েতে যখন বের করি সেগুলো হচ্ছে নন প্যারামেট্রিক। তো এটা নন প্যারামেট্রিক আর্কিটেকচার। নো নিড টু বিল্ড এ মডেল। সো এটার জন্য কেএনএন এর জন্য সুবিধা হচ্ছে যে কেএনএন এর জন্য আলাদা কোনো অ্যালগোরিদম বা মডেল আসলে প্রয়োজন নেই, কেএনএন নিজেই আসলে বেশিরভাগ কাজগুলো করে থাকে। তো এখানে আমার খুব বেশি প্যারামিটার নেই, প্যারামিটারের সংখ্যা কম, খুব বেশি প্যারামিটার টিউন করার প্রয়োজন নাই, এবং কিছু অ্যাডিশনাল অ্যাজাম্পশন বা হাইপোথিসিসের তেমন কোনো প্রয়োজন নেই, কারণ কেএনএন এর ফোকাসটা হচ্ছে মূল একটা জিনিসই, যে আমি জাস্ট এগুলোকে বিভিন্ন এরিয়াতে ভাগ করব, বিভিন্ন প্রকার ক্যাটাগরিতে ভাগ করব, জাস্ট ক্লাসিফিকেশন করব, এর বাইরে এর তেমন কোনো কাজ নাই। সো এখানে আমার অ্যাডিশনাল কিছু অ্যাজাম্পশন নেওয়ারও কোনো প্রয়োজন নেই। ইট রিকোয়ার্স লেস ট্রেনিং টাইম খুবই কম। এখানে আসলে এই টাইমের ব্যাপারটা বলতেছে যে অনেক বড় বড় ডেটা সেটের ক্ষেত্রে লাখ লাখ কোটি কোটি ডেটা সেট যখন থাকবে, ক্লাউড ডেটা থাকবে, তখন সেক্ষেত্রে কেএনএন যখন ইউজ করা হয় তখন এটা ট্রেনিং টাইমটা কম। লাইক আমরা যদি এখন নর্মালি মানে জাস্ট এমনি 10-12 হাজার ডেটা নিয়ে কাজ করি, তারপরেও 4-5 সেকেন্ড সময় লাগে এটা সলভ করতে। যখন আরো অনেক ডেটা থাকে এবং ক্লাউড ডেটা থাকে তখন আসলে ইন্টারনেট স্পিড বা কম্পিউটার বা যে সার্ভার সেটার কনফিগারেশনের উপর ভিত্তি করে ডিপেন্ড করে, কোনো কোনো সময় ট্রেন নিতে কয়েক ঘন্টা লেগে যায়, কোনো কোনো সময় ট্রেন নিতে কয়েক মিনিট লাগে। সো এই ক্ষেত্রে অন্যান্য যতগুলো প্রোগ্রাম আছে, অন্যান্য যতগুলো মডেল আছে তার মধ্যে কেএনএন এর ট্রেনিং টাইমটা কম লাগে কম্পারেটিভলি। The algorithm is versatile. It can be used classification, regression and search. মানে কেএনএন এর মাধ্যমে আমরা ক্লাসিফিকেশনের কাজও করতে পারি, আমরা রিগ্রেশনের কাজ করতে পারি, আমরা সার্চ এন্ড ফাউন্ড অ্যাপ্লিকেশনও করতে পারি। সো এবার এগুলো গেল হচ্ছে অ্যাডভান্টেজের কথা, এবার আসি ডিসঅ্যাডভান্টেজেস। ইন্টেন্সিভ মেমোরি লোকেশন, কেনার জন্য প্রচুর মেমোরি লাগে, অনেক জায়গা সে খায়। যদিও কোড বা আর্কিটেকচারটা একটু স্মার্ট এবং এখানে এত বেশি প্যারামিটার প্রয়োজন নেই, বাট এটার মেমোরি লোকেশন অনেক বেশি খায়। ক্লাসিফিকেশন প্রসেস ইজ স্লো, ক্লাসিফিকেশন করার প্রসেসটা একটু লেংদি প্রসেস, কম্পিউটেশনালি একটু এক্সপেন্সিভ, আর সেন্সিটিভ টু ইরেলেভেন্ট ফিচার্স এন্ড স্কেল অফ ডেটা।
সো এখানে ডেটাগুলো আসলে স্কেলিং করা খুব প্রয়োজন, কারণ যখন ডেটার স্কেলিংটা ডিফারেন্ট হবে, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যাল বা নিউমেরিক্যাল ডেটাগুলো থাকবে, এগুলোকে আসলে যখন বিভিন্ন ধরনের ডেটা থাকে, লাইক কিছু হচ্ছে 3-4 ডিজিটের, কিছু হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু, এই ধরনের যখন ডেটাগুলো থাকে তখন সেই ইররিলেভেন্ট ফিচারগুলোকে হ্যান্ডেল করতে তাদের একটু প্রবলেম হয়, হ্যাঁ, একটু প্রবলেম ফেস করে। তো সেক্ষেত্রে আমরা এটার অ্যাকুরেসিটা খুব বেশি প্রোভাইড মানে করতে পারি না, অ্যাচিভ করতে পারি না। সো যতটুকু সেফলি থাকা যায় আর কি ডেটাগুলোর ক্ষেত্রে, তত আমার জন্য বেটার। সেজন্য স্কেলিং করাটা প্রয়োজন। অন্যান্য মডেলের মতো এই মডেলও স্কেলিং করা প্রয়োজন। আউটপুট পুরলি ডিপেন্ড অন কে ভ্যালু চুজেন বাই ইউজার হুইচ। সো এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে কে ভ্যালু আমি সেট করে দিলাম, অ্যান্ড দেন ডেটা সেটকে আমি বিভিন্নভাবে ট্রেন এবং টেস্ট করলাম, সেক্ষেত্রে এক ধরনের আমি আউটকাম পাবো। আরেকটা হচ্ছে যে আমি কে ভ্যালুটাকে আমি নিজে সিলেক্ট করলাম, নিজে নিজে মানে হচ্ছে যে আমি এটাকে বিভিন্ন ক্যালকুলেশন করে আর কি মডেলের মধ্যে বসানোর আগে আগে হচ্ছে যে আমি অন্যান্য কিছু আদার্স কিছু কি বলে যে ক্যালকুলেশনের মাধ্যমে আমি কে এর ভ্যালুকে বের করলাম, অন্যান্য কিছু মেজারমেন্টের মাধ্যমে, মেট্রিকের মাধ্যমে কে এর ভ্যালুকে অ্যাজিউম করলাম বিভিন্ন কি বলে এটাকে যে মেট্রিকের মাধ্যমে করে থাকি। সো আমি যে ডেটা দেখাবো সেই ডেটার মধ্যে কে এর ভ্যালু ম্যানুয়ালি আমি করবো না, কে এর ভ্যালুটা আগে আমরা বের করে নিব, বের করে নেওয়াটা হচ্ছে বেটার। তাহলে হয় কি যে আমার কিছু পোর্শন আমি আগায় থাকলাম, মানে মডেল করার ক্ষেত্রে একটা জিনিস আমি ঠিক থাকলাম যে ওকে ফাইন, আমার বিভিন্ন ধরনের কে এর ভ্যালুর জন্য আমার কিছু মেট্রিক আসতেছে, এর মধ্যে যেটা ভালো, যেই কে এর ভ্যালুটা নিলে আমার জন্য বেটার হবে, সেই কে এর ভ্যালুটা আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। তো ইট ক্যান রিডিউস দ্য অ্যাকুরেসি ফর সাম ভ্যালুস। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যখন ভ্যালুগুলো একটু ইররিলেভেন্ট থাকবে তখন এটা অ্যাকুরেসি একটু কমে যেতে পারে, এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে কেএনএন এর। আচ্ছা, তো একটু গেল, দেন আমরা একটু গ্রাফিক্যাল আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই যে আমরা এটা যে এতক্ষণ দেখলাম এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলা, এখানে যে আমরা তো কেএনএন এর ব্যাপারটা হচ্ছে মানে আমরা কে দিয়ে বোঝাচ্ছে হচ্ছিল কতগুলা পার্টে ভাগ করতেছি। হ্যাঁ এখন এইখানে যদি ভাইয়া র্যান্ডম হচ্ছে যদি বেশি পার্ট হয় তাহলেও অপটিমাসিটি নষ্ট হয়ে যাবে, আবার কম পার্ট হলেও সেটা অপটিমাসিটি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বেশি পার্ট হলে সেটা সেটা হচ্ছে পুরলি ফিটেড হবে, আবার কম পার্ট হলে সেটা হচ্ছে ওভার ফিট হবে। এটা একটা প্রবলেম। কে এর ভ্যালু খুব বেশি নেওয়া যাবে না, খুব কমও নেওয়া যাবে না। যদি আমি অনলি দুইটা এরিয়া ভাগ করি তাহলে দেখা যাবে যে এখানের মধ্যে ওভার ফিটিং হওয়ার চান্স বেশি। আবার আমি যদি বলি যে এটাকে আমি 3টা 4টা এরকম 5টা ভাগে ভাগ করবো, বা এরকম 7টা 8টা ভাগ করবো, তখন এদের মধ্যে দেখা যায় যে ডেটাগুলো খুব বেশি র্যান্ডমলি ছড়ানো ছিটানো থাকে, এবং সেজন্য দেখা যায় যে আমি চাচ্ছি যে ডেটা, হয়তো আমি এক্সপেক্ট করতেছি ডেটা হচ্ছে 2 নাম্বার এরিয়া থাকবে, কিন্তু আসলে এটা 2 নাম্বার এরিয়া না, এটা আসলে 3 নাম্বার এরিয়া থাকার কথা ছিল। সো এরকম স্লাইট কিছু চেঞ্জ আমি পাবো, যে এইটা অমুক এরিয়া না থেকে তমুক এরিয়া থাকাটা দরকার ভালো ছিল, তখন দেখা যায় যে আমার মডেলের আন্ডার ফিটিং হওয়ার চান্স বেশি আর কি। ওকে, দেন আমরা আসি কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে। সো আমার ডেটা হচ্ছে এখানে 3টা ক্যাটাগরি আছে। সো এই 3টা ক্যাটাগরি যে ডেটাগুলো এখানের মধ্যে আলাদা করে ভাগ করে দেওয়া আছে, যে এইভাবে আমি ভাগ করছি 3টা শেপ ক্রিয়েট করে, এবং আমি যদি এগুলোকে আবার ফার্দার অ্যানালাইসিস করি তখন দেখা যায় যে এদেরকে আমি এরকম কিছু শেপের মধ্যে আলাদা করে আমি কনভার্ট করতে পারি। সো আমি যদি বলি যে এখানে আমার কে এর ভ্যালু, আমার প্রথমে হচ্ছে আমার 3টা ভেরিয়েবল, 3টা টাইপের ভেরিয়েবল আছে, এটাকে আমি 6টা বা 7টা ভাগ ভাগ করবো, 1 2 3 4, এখানে হচ্ছে গিয়ে 5 বা এখানে 6, 7 নাম্বারটা আবার এটার মধ্যে ঢুকে গেছে। সো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স গুলো দুই জায়গা বা 3 জায়গাতে ম্যাচ করে ফেললে হবে কি যে তখন এটা ওভারল্যাপ হয়ে যায়। যেমন এইখানের মধ্যে কিছু ওভারল্যাপিং দেখতে পাচ্ছি, এখানে কিছু ওভারল্যাপিং দেখতে পাচ্ছি, আবার এখানে এগুলো ডিসক্রিট হয়ে আলাদা হয়ে গেছে। সো দিজ আর গুড, আলাদা হওয়াটা হচ্ছে ভালো, বাট যখন আমার মিক্স আপ হয়ে যাবে তখন এটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো না, তখন এক্ষেত্রে আমাকে ফার্দার অ্যানালাইসিস করতে হবে। তো এই সকল জায়গার জন্য আলাদা করে এই ডেটাগুলোকে নিয়ে তখন এখান থেকে আমাকে আবার একটা সেকেন্ড একটা কেএনএন ইউজ করতে হবে, যে এখান থেকে ডেটাগুলোকে আলাদা করবো কিভাবে।
তো এরকম কিছু কাজগুলো আমরা করি। তো কিছু স্টেপস গুলো একটু আমরা দেখি যে কি কি স্টেপ গুলো আমরা এখানে মধ্যে মানে করবো আর কি। ফার্স্টে হচ্ছে যে আমরা চুজ দ্য নাম্বার অফ কে নাম্বারটা চুজ করব। আমি এখন এইটা অ্যালগোরিদমের স্টেপ বলতেছি, আমি আমার মডেল বা টোটাল মডেল স্টেপ বলতেছি না, কারণ আমি ডেটা আমার অলরেডি রেডি আছে। আমি জাস্ট কেএনএন শুরু করব, এই অবস্থায় আমি কি কি স্টেপ নিতে পারি সেই স্টেপগুলো কথা বলতেছি। বাট যদি ডেটা ডেটা থাকে তাহলে সেই ডেটাকে ম্যানেজ করার জন্য বা সেই ডেটাকে রেডি করার জন্য কিছু এক্সট্রা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে প্রিভিয়াস স্টেপ। সেই স্টেপগুলো হয়ে যাওয়ার পর ডেটা যখন আমার কমপ্লিটলি রেডি, দেন আমি মূলত কেএনএন এ ঢুকে আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে চুজ দ্য নাম্বার অফ কে। যখন আমার কেটা আমি চুজ করে ফেলবো, সেকেন্ড স্টেপটা হচ্ছে টেক দ্য কে নিয়ারেস্ট নেইবার টু দ্য নিউ ডেটা পয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ইউক্লিডিয়ান ডিস্টেন্স, বেসিক ইউক্লিডিয়ান ডিস্টেন্সের উপর ভিত্তি করে আমি কে এর বিভিন্ন এরিয়াগুলোকে, ডেটাগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে ভাগ করে দেবো। অ্যামাং দিস কে নেইবারস, যতগুলো আমি কে নেইবারস নিচ্ছি, 4টা 5টা 6টা যতগুলোই হোক, যদি 5টা বলি 5টা, তাহলে সেক্ষেত্রে হয় কি যে কাউন্ট দ্য নাম্বার অফ ডেটা পয়েন্টস ইন ইচ ক্যাটাগরি। সো প্রত্যেকটা 5টা ক্যাটাগরিতে কতগুলো করে নাম্বার অফ ডেটা পয়েন্টস নিচ্ছি সেইগুলোর আমি হিসাব করে বের করব। তাহলে আমি বুঝতে পারবো যে আমার 5টা ক্যাটাগরির মধ্যে যদি ভাগ করে ফেলি যে 1 2 3 4 5, তাহলে সেক্ষেত্রে ডেটাগুলোর ডিস্ট্রিবিউশন বা প্রপোর্শন কিন্তু সেম হবে না, কম বেশি হবে। তো কতটুকু কম বেশি হচ্ছে, সেই কম বেশি হওয়ার উপর বেস করে তাদের টাইপগুলোকে আলাদা করতে পারি। যে 3 নাম্বার টাইপ, সেখানের মধ্যে বেশি ডেটা আছে, তো ওইটার একটা ইম্পর্টেন্স হয়তো থাকবে। যদি আমি কোনো একটা ডিসিশন মেকিং করতে চাই, যদি আমি বলি যে এই 5টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলতেছে আমার ডিসিশন মেকিং করার ক্ষেত্রে, তখন আমরা ওই ডেটার যে ডেন্সিটি বা ভলিউমটার উপর বেস করে কিন্তু বের করতে পারি। সো সেক্ষেত্রে আমার নাম্বার অফ ডেটা পয়েন্টস কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট ডেটা ভাগ আছে বা প্রপোর্শনে ভাগ করা আছে, এটাও কিন্তু বের করা আমার জন্য ইম্পর্টেন্ট। And then number 4 হচ্ছে assign the new data points to the category where you counted the most neighbors, মানে সবচেয়ে বেশি নেইবর বা সবচেয়ে বেশি এরিয়াগুলো যেখানে থাকবে সেই এরিয়াতে বেশি বেশি ডেটা পয়েন্টগুলোকে সেপারেট করে সরিয়ে ফেলা, আলাদা করা। যতটুকু আমি ফ্লুয়েন্টলি আলাদা করতে পারবো তত আমার জন্য বেটার। যদি একটু ওভারল্যাপ করে লাইক আগের পিকচারের মতন, তখন সেক্ষেত্রে আমার জন্য এখানের মধ্যে এটা হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট, তখন আমাকে ফার্দার অন্য অ্যানালাইসিসে যেতে হবে। ডেটাগুলো যদি রাফ হয়, খুব স্পয়েলড ডেটা হয়, তখন সেগুলোকে হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমার কিছু বেসিক স্টেপস। এই বেসিক স্টেপসগুলো আমরা মেনটেন করব। চুজিং কে চুজ করতে গেলে কিছু আমি থিওরিটিক্যাল আলোচনা করতেছি, বাট সবসময় যে আমরা এই ওয়েতেই যাব তা কিন্তু না। ইট ডিপেন্ডস অন মাই টাইপ অফ ডেটাটা আসলে কি ধরনের ডেটার রেঞ্জ কিরকম, ডেটার মধ্যে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে, ওগুলোর উপর বেস করে আমরা কে এর ভ্যালুটাকে চুজ করবো। নট এক্স্যাক্টলি অলওয়েজ যে আমি এখন যেটা বলতেছি সেটাই যে ফলো করবো তা কিন্তু না। কে চুজ করার বিভিন্ন ধরনের ওয়ে আছে। বেসিক ওয়ে হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসটেন্সটাকে, সেই জন্য আমি এটাকে এখন মূলত দেখাচ্ছি যে আমরা কে এটাকে কিভাবে চুজ করবো। সো কে শুড বি লার্জ সো দ্যাট দ্য এরর রেট ইজ মিনিমাইজড। কে এর ভ্যালু যদি ইনক্রিজ করি, তাহলে সেক্ষেত্রে যে কাজটা হবে যে এরর রেটটা মিনিমাইজ হবে। সো ইটস প্রপোর্শনাল টু এরর রেট অ্যান্ড ডাউনওয়ার্ড একটা সাইন মানে হচ্ছে এটা মিনিমাইজ করবে। স্মল কে উইল লিড টু নয়েজি ডিসিশন বাউন্ডারিজ। যদি কে এর ভ্যালু যদি স্মল কে হয়, তখন সেক্ষেত্রে যেটা হয় যে কম সংখ্যক এরিয়া যখন হবে, তখন ওইখানে ডেটা পয়েন্টগুলো বিভিন্ন প্রকার নয়েজি ডিসিশন বাউন্ডারির মধ্যে চলে যাবে। তাই আমি যদি বলি যে অনলি আমি এখানে 3টা এরিয়া যাচ্ছি, 1টা 2টা 3টা, তখন দেখা যায় যে এমন কিছু ডেটা পয়েন্টগুলো আমি ডিসিশন বাউন্ডারির আশেপাশে পাবো যেটা না হবে এর অংশ, না হবে ওর অংশ। সো দিস বিকামস ভেরি কনফিউজিং। তখন আমরা এগুলোকে বলি যে নয়েজি ডিসিশন বাউন্ডারিজ। আমি একদম শিওর হয়ে বলতে পারছি না কোন দিকে আসলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার অ্যাকুরেসিটাও কিন্তু মানে ফল করতে পারে। কে শুড বি স্মল এনাফ সো দ্যাট দ্য নিয়ারবাই স্যাম্পলস আর ইনক্লুডেড। মানে কে এর ভ্যালুটা কম হইলে ভালো, এবং সেক্ষেত্রে স্যাম্পলগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের এরিয়া অনুসারে সে ভাগ হয়ে যাবে। যদি আবার লার্জ হয় তাহলে সেক্ষেত্রে লিড টু ওভার স্মুথ বাউন্ডারিজ। মানে খুব বেশি যদি কে এর ভ্যালু হয়, এরিয়া যদি অনেক বেশি হয়, তাহলে ডেটা পয়েন্টসগুলো স্মুথ বাউন্ডারিজ বলতে বোঝায় যে তখন সেই স্মুথলি আলাদা হয়ে যাবে, মানে খুব সুন্দরভাবে কালার ওয়াইজ আমি হয়তো এগুলোকে আলাদা
সো খুব সুন্দরভাবে এদেরকে কালার ওয়াইজ আমি আলাদা করতে পারবো। বাট ওই যে বললাম যে ডেটা পয়েন্টটা যে ওই এরিয়াতেই পড়ছে এবং এটাই যে আসলে আমার প্রেডিক্টেড বা মানে অ্যাকচুয়াল ডেটা সেটের সাথে ম্যাচ করতেছে সেটা কিন্তু বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রবলেম কিছুটা থেকেই যায়, কোনো কিছু তো আর 100% আমরা ক্লিয়ারলি শিওর হয়ে বলতে পারি না। সো কে যদি বাড়াই তাহলে এরর রেট কমবে, দ্যাটস ট্রু। তখন হবে কি, এটা ইট বিকামস অর ইট লিডস টু, এক্সকিউজ মি, হ্যালো, জি জি, আপনি পাঠাইছেন এখন না? আচ্ছা, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ আমি আপনাকে একটু পরে ক্লাস শেষে কনফার্ম করতেছি, নো প্রবলেম। পাইছি, আমি পাইছি। আচ্ছা, তো যদি আমি কে এর ভ্যালু বাড়ায় দিই হয়তো আমি স্মুথ বাউন্ডারিজ পাবো, বাট এবং এর সাথে এরর রেটটা হয়তো মিনিমাইজ হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে তখন সেটা একটু ওভার ফিটিং হয়ে যেতে পারে। আর যদি কমায় দিই তাহলে সেটা আবার এখানে আমাদের আন্ডার ফিটিং হবে, মানে টোটালি সে ক্লিয়ারলি ডিস্ট্রিবিউশনটা হবে না যদি কে এর ভ্যালু যদি কমায় দিই। সেটিং দ্য কে ইজ স্কোয়ার রুট দ্য নাম্বার, এটা হচ্ছে একটা বেসিক অপারেশন। যদি আমি খুবই কনফিউজ থাকি কে এর ভ্যালু কত বসাবো, তখন আমি একটা বেসিক একটা থাম রুল ইউজ করতে পারি। ইট ক্যান বি ইউজড অ্যাজ এ থাম রুল, যে দ্য কে দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার দ্য ট্রেনিং স্যাম্পলস, মানে স্যাম্পল যদি আমার 20টা হয় তাহলে এটার স্কোয়ার রুট করলে আমি এটার ভ্যালু পাবো 4.4। সো এটাকে আমি রাউন্ড আপ করবো, রাউন্ড আপ বা রাউন্ড ডাউন করতে পারি, যেটাতে সুবিধা হয় আর কি। ততগুলো আমি কে এর ভ্যালু নিলে আমার জন্য বেটার। সো সবার আগে আমি দেখবো যে আমি আসলে ট্রেনিং স্যাম্পল কয়টা নিচ্ছি। তা আমার পপুলেশন থেকে আমি ইউজুয়ালি 5 to 10% ডেটাকে আমরা ট্রেনিং এর জন্য নেই, ঠিক আছে। তো যদি এমন হয় যে আমার এখানের মধ্যে 10,000 ডেটা পয়েন্টস আছে, তো 10,000 ডেটা পয়েন্টস 5% কত হবে, 10% হচ্ছে 1,000, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে লাইক 500 থেকে 1,000 ডেটা পয়েন্টস আমি নিতে পারি, যেটা আমার অ্যাজ এ স্যাম্পল হিসেবে। ওকে, তো ফার্স্টে পপুলেশন আমাকে দেখতে হবে, সেখান থেকে আমাকে স্যাম্পলটা বের করতে হবে। স্যাম্পলটা যদি বের হয়ে যায় তখন সেক্ষেত্রে আমি কে এর ভ্যালুটা বের করবো স্কোয়ার রুট অফ 20, বা এই ক্ষেত্রে স্কোয়ার রুট অফ এদের অ্যাভারেজ যদি বলি যে লেটস 750 ডেটা পয়েন্টস, 750 ডেটা পয়েন্টস স্কোয়ার রুট করলে যত হয় ততগুলো আমার কে এর ভ্যালু হবে, হুইচ ইজ ভেরি লার্জ। মানে তখন আবার সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ 10,000 ডেটা পয়েন্টসের জন্য, আচ্ছা আমি কি ভুল বলতেছি, 10,000 ডেটা পয়েন্টসের জন্য 10% কত, 1,000 না? হ্যাঁ, সরি আমি ভাই একটা শূন্য কম। এটা 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 একটু কম হবে, সরি আমি একটু ভুল বলছি, এটা খুবই কম হবে, 2 to 3%, এত না, 2 to 3%-এর মতন, ঠিক আছে। এত আমি স্যাম্পল নিতে পারবো না, স্যাম্পলিংটা করতে হবে 2 to 3%-এর মতন। তখন আমার এটার সংখ্যাটা কমে যাবে। যদি আমি এটা মানে বলি যে 2%, 1% হলে কত হয়, 10 হয়, তাহলে 2% হবে, 2 বা 3% হবে কত, 20 to 30। হ্যাঁ এবার ঠিক আছে, মানে 10,000 ডেটা পয়েন্টসের জন্য 20 থেকে 30 বা অ্যাট বেস্ট 50 হলে ঠিক আছে, এর বেশি যাওয়া ঠিক না। ওকে, তাই কি ঠিক বলছি? 10% হচ্ছে 1,000, 1% হচ্ছে 100। 100 ভাই, 100, 100, আচ্ছা 1%। 100 হইলে আমি এখানে 2 বা 3% ভুল করতেছিলাম বারবার। 200 থেকে 300 ইটস বেটার ফর মি। আমি যদি এখানে 250 ধরি, 250-এর স্কোয়ার রুট করলে কত হয়, 250 25 এবং 10, তাই না, 25 করলে 5 হয়, 10কে 15.8 ভাই, 10 করলে 16। 3 পয়েন্ট সামথিং হয়, তাহলে 15। তাহলে আমার কে এর ভ্যালু আমি এখানের মধ্যে 15 সেট করতে পারি, 15 সেট করে দেখবো। এটা হচ্ছে যদি আমার কাছে একদমই যদি মানে কোনো ধরনের কোনো ওয়ে হাতে না থাকে, যদি আমাকে খুব দ্রুত কাজ শেষ করতে হয়, যে কে এর ভ্যালু আমার এত বের করার টাইম নেই, বা আমি চাচ্ছি না এটাকে একটু লেংদি করতে, তখন আমি এটা একটা থাম্ব রুল হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, the distance is Euclidean distance obviously. If k is equal to 1, then select the nearby neighbor. If k is equal to greater than 1, তাহলে আমার এক্ষেত্রে দুইটা জিনিস ঘটবে। একটা হচ্ছে a, for classification select the most frequent neighbor. Most frequent neighbor বলতে বোঝায় যে আমি যখন ডেটাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতেছি বা বিভিন্ন এরিয়াতে ভাগ করতেছি, তার আগে ওটা ফ্রিকোয়েন্সি বের করতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম
কোথায়? এই জায়গাতে বলছিলাম যে আমি যদি 5টা ক্যাটাগরি ভাগ করি তাহলে আমাকে দেখতে হবে যে কোন ক্যাটাগরির মধ্যে কত পার্সেন্ট ডেটা যাচ্ছে, দ্যাট মিনস দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ডেটা, কোন এরিয়াতে বেশি যাচ্ছে। এই ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমি আমার এরিয়াটাকে ভাগ করব যে কোন এরিয়াটা আমার বেটার, কোনটা আমার একটু লার্জার এরিয়া, কোনটা একটু স্মলার এরিয়া। তখন আমার ক্লাসিফিকেশন করতে একটু ইজি হয়ে যায়। আরেকটা হচ্ছে ফর রিগ্রেশন ক্যালকুলেট দ্য অ্যাভারেজ কে নেইবারস। তো রিগ্রেশনের ক্ষেত্রে আমরা ওই যতগুলো নেইবার আছে, যদি আমি বলি যে লাইক চারের অ্যাভারেজ, মানে চারটার অ্যাভারেজ করবো, চারটা ডেটা পয়েন্টস যেগুলো আছে এগুলোকে অ্যাভারেজ করে ফেলবো। তো মোস্টলি আমরা ক্লাসিফিকেশনের জন্য ইউজ করি। এটা গেল হচ্ছে চুজিং কে, কিছু থাম্ব রুল আমরা দেখতে পারি এখান থেকে। এখন হচ্ছে কিছু লাইব্রেরি আমার দরকার কে পারফর্ম করার জন্য। তো কিছু ম্যান্ডেটরি লাইব্রেরি আছে, যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব তো অবশ্যই লাগবে। সাইকিট লার্ন থেকে আমরা ক্রস ভ্যালিডেশন করব। ক্রস ভ্যালিডেশনের মধ্যে আমি আমার ডেটাকে ট্রেন টেস্টকে স্প্লিট করব। এরপর আমি আমার ডেটা যখন থাকবে, ডেটাগুলোতে একটু রাফ থাকবে, একটু স্পয়েলড ডেটা থাকবে, ওগুলোকে স্কেলিং করতে হবে। স্কেল ডাউন করার জন্য বা রিশেপ করার জন্য আমরা সাইকিট লার্ন থেকে প্রি প্রসেসিং যে মডিউল, ওখান থেকে আমরা স্ট্যান্ডার্ড স্কেলারটাকে ইউজ করতে পারি। ট্রান্সফর্ম, ফিট ট্রান্সফর্ম ইউজ করতে হবে, ডিপেন্ডস অন সিচুয়েশন। আর এটা হচ্ছে এসকে লার্ন থেকে নেইবারস, আমার মূল যেই ফাংশনটা, এটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এইখান থেকে কে নেইবার ক্লাসিফায়ার ইউজ করতে হবে এবং সেখান থেকে পরবর্তীতে প্রেডিকশনের কাজ করতে হবে। আচ্ছা, এখন এই যে আমি এগুলোকে ভাগ করতেছি বা ট্রেন টেস্ট স্প্লিট করতেছি বা আমি এগুলোকে স্ট্যান্ডার্ড স্কেলার করতেছি, বা আলটিমেটলি আমি আমার যখন ক্লাসিফায়ার যে ইয়াটা ইউজ করতেছি, এই মডেলটা ইউজ করতেছি, তখন এটা পারফরমেন্স মেট্রিকটা আমি কিভাবে করবো? তো কিছু কমন পারফরমেন্স মেট্রিক আছে যেটা সব ধরনের মডেলের মধ্যেই করা সম্ভব। এর মধ্যে একটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট, যেটা আমরা সাইকিট লার্ন থেকে ম্যাট্রিক্স নামে আমার যেই এটা আছে মডেল আছে, সেখান থেকে আমরা এটা বের করতে পারি। আচ্ছা, আর একটা কাজ করতে পারি যে মডেল সিলেকশন থেকে আমরা ক্রস ভ্যালিডেশন স্কোর বের করতে পারি বা কে ফোল্ড ভ্যালু বের করতে পারি। তো কে ফোল্ড হচ্ছে আমরা কেএনএন এ খুব একটা বেশি আমি ইউজ হতে দেখি না, আমি নিজে যেগুলো দেখছি ওদের কে ফোল্ড খুব একটা ইউজ করে না, ক্রস ভ্যালিডেশনটাই মেইনলি ইউজ করে। কিছু হচ্ছে অপশনাল, যেটা আমার করলে ভালো, না করলেও ক্ষতি নাই। যেমন হচ্ছে ফিচার সিলেকশন থেকে আমরা রিকার্সিভ ফিচার সিলেকশন, ফিচার এলিমিনেশনে কাজ করতে পারি। এইটা মূলত ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে আমি এর আগে ভাগ করছি না, 5টা ভাগ করছি না, এই 5টা ভাগ কিন্তু 5টা ক্যাটাগরি, ঠিক আছে? ওই যে আমি প্রথম দিকে একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ হচ্ছে আপার, কেউ হচ্ছে একটু রিচ বা আপার ক্লাস, আপার মিডল ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এরকম ভাগ করছি না। তো এইভাবে যতগুলো ভাগ করব, সেই ভাগগুলো করার ক্ষেত্রে আমি দেখব যে আসলে আমার ডিসিশন মেকিং করার ক্ষেত্রে কোন কোন ভেরিয়েবল গুলা, কোন কোন ইনপুট ভেরিয়েবল গুলো আমার জন্য দরকার, যেটা আসলে মূলত আমার ক্লাস বের করতে, মানে মানুষের লাইফ স্টাইলের উপর বেস করে বা তাদের বয়স বা তাদের এইজ, সরি মানে তাদের তাদের ইনকাম, অন্যান্য আরো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। এখন কোন কোন ফ্যাক্টর গুলো আসলে আমার মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রায়োরিটি করার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি বা বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা আরএফই ইউজ করে থাকি, আরএফই কাজ করে থাকি। তারপর হচ্ছে লিনিয়ার মডেল লজিস্টিক রিগ্রেশন, এটাও করে থাকি। এটা হচ্ছে আমি সেম সেম টাইপের কাজ, যে কোন 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 ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি মোস্ট ইফেক্টিভ অথবা ইম্প্যাক্ট ফেলে আমার আউটকামের উপরে, সেক্ষেত্রে লজিস্টিক রিগ্রেশনটা ইউজ করে থাকি। দিজ আর অপশনাল, যে করতে পারি না করতে পারি, বাট আমার আপাতত মেইন জিনিসগুলো হচ্ছে এগুলো। এটা আমাকে কেএনএন করতে গেলে এই সকল মডিউল ইউজ করতেই হবে, তার কোনো মাফ নাই। ওকে, সো একটু গেল আরএফ এর থেকে, এটা জাস্ট এমনি একটা অপশনাল ফিচারটা এখানে বলা আছে। ইট রিপিটেডলি কনস্ট্রাক্ট এ মডেল এন্ড চুজ আইদার দ্য বেস্ট অর ওয়ার্স্ট পারফর্মিং ফিচার। কোন ফিচারটা, কোন ভেরিয়েবলটা আসলে বেশি ভালো বা খারাপ, সেটাকে বারবার সে কয়েকবার আইটারেশন করে চুজ করে। সেটিং দ্য ফিচার অ্যাসাইড এন্ড দেন রিপিটিং দ্য প্রসেস ওয়াইল দ্য রেস্ট অফ দ্য ফিচার্স, মানে যেটা ভালো এখানের মধ্যে সেটাকে সবার আগে চুজ করে, তারপর এটাকে বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে আবার চুজ করে, সেখান থেকে আবার প্রায়োরিটাইজ করে, 1 2 3 4 প্রায়োরিটাইজ করে। দ্য প্রসেস ইজ অ্যাপ্লাইড আনটিল অল দ্য ফিচার্স অফ ডেটা সেট আর এক্সস্টেড, যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ এটা করতেই থাকে, একটু টাইম লাগে এটা করতে। দ্য গোল অফ আরএফই ইজ টু সিলেক্ট দ্য ইউনিক ফিচার্স, যেগুলো আমার খুব বেশি ইম্পর্টেন্ট ফিচার্স, ইউনিক ফিচারগুলোকে আলাদা করবে। কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল যদি আমরা এখানে বলি যে হাউ ক্যান আই লেট এ কম্পিউটার ডিটারমাইন ওয়েদার অর নট এ রিকোয়েস্ট ফর অ্যাটেইনিং এ মিনিমাম নাম্বার অফ জব স্টার্টার্স উইল বি অ্যাকসেপ্টেড। মানে আমি হচ্ছে কম্পিউটারকে কিভাবে আমি বুঝাবো যে আমি
যারা কিনা জব শুরু করতে যাচ্ছে তাদের মধ্যে কাদেরকে আমি নিব কাদেরকে আমি নিব না, বা মানে whether or not a request for attending a minimum number of job starts, মানে যারা কিন্তু জব শুরু করেছে তাদের মিনিমাম নাম্বার কতজন হইলে আমার জন্য ভালো হবে, বা কতজনকে নেওয়া উচিত, মিনিমাম কতজনকে নিলে আমার কোম্পানির জন্য ভালো হবে, এরকম একটা যদি কোনো কোশ্চেন হয়, তো সেক্ষেত্রে আমরা করি কি যে আমাকে যে সকল ডিসিশনকে ডিটারমাইন করতে হয়, নাম্বার অফ এমপ্লয়িজ এক্স এক্সিস অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ ইকোনমিক্যাল আনএমপ্লয়মেন্ট ওয়াই এক্সিস, দুইটা পোর্শনে যদি ভাগ করি, এবং তখন আমরা এটাকে একটা মডেলকে একটা কেস মডেল হিসেবে আমি দেখবো। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা নতুন ইনস্ট্যান্স গুলোকে ক্লাসিফাই কিভাবে করব, যেহেতু আমার এখানে এক্সট্রা একটা মাত্র এখানে ভেরিয়েবল, ওয়াই হচ্ছে একটা ভেরিয়েবল, তো এখানে খুব বেশি আমার ঝামেলা পোহাতে হয় না, ঝামেলা কম। তো আমরা করি কি যে অ্যাট ফার্স্ট একটা ট্রেনিং টেস্ট করি, যে টি ইকুয়াল টু আমরা একটা ট্রেনিং সেট যেখানে এক্স আর ওয়াই উইথ এক্স আর ওয়াই ইন টি, মানে এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনে এক্স আর ওয়াই কে মাল্টিপ্লাই করবো যেটা টি এর মধ্যে এক্স আর ওয়াই আছে। When you need to classify the instance for x, x এর উপর আমি x কে যখন ক্লাসিফাই করব, look at the instances xi and yi that you have seen before, মানে x আর y এর জন্য আমি যখন এখানে i মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু, i হচ্ছে এখানে 1 2 3 till n পর্যন্ত, n সংখ্যক এখানের মধ্যে রো অফ অবজারভেশন আছে, তখন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজারভেশনকে আমি চেক করে দেখব যে আমি তাদেরকে আসলে কোন কোন ক্লাসিফিকেশনের মধ্যে ফেলছি। সিলেক্ট দ্য ইনস্ট্যান্স দ্যাট ইজ মোস্ট সিমিলার টু দ্য নিউ ওয়ান। তো আমি ট্রেন করার পরে যখন আমি টেস্ট করতে যাব তখন দেখবো যে এই ইনপুটের উপর ভিত্তি করে সবচেয়ে কাছাকাছি বা মোস্ট সিমিলার নেইবারটা কোথায় পড়ে বা কার মধ্যে আমি ফেলতে পারবো, তখন তাকে ওই ক্লাসের মধ্যে আমরা ফেলি। এইভাবে আমরা আমাদের নিয়ারেস্ট অ্যালগরিদমটা তৈরি করে থাকি। অ্যান্ড অ্যাজ এ ফাইনাল রেজাল্ট হিসেবে আমরা কিছু ডিসিশন বাউন্ডারি সেট করে দিই যে ওকে এই ডিসিশন বাউন্ডারির মধ্যে তুমি থাকবা, তোমাকে আমরা হায়ার করব অথবা করব না, অথবা আমরা মিনিমাম এতজনকে হায়ার করতে পারি, এই ডিসিশনটা আমরা ডিসিশন বাউন্ডারি থেকে সেট করতে পারি। একটা বেসিক এক্সাম্পল, খুবই মানে বাচ্চাদের মতো একটা এক্সাম্পল। এখানের মধ্যে হচ্ছে যে ফিচার অফ দ্য প্রবলেম, ফিচার্স অফ দ্য প্রবলেম হচ্ছে ফিচারগুলো একটু দেখি। ফর সাম ভ্যালু কে take the k nearest neighbors of the new instance and predict the class that is the most common among the k neighbors. অর্থাৎ আমি যখন এদেরকে এরিয়া অনুযায়ী তখন এদেরকে ভাগ করব, তখন এখানের মধ্যে একটা দুইটা তিনটা চারটা এরিয়াতে ভাগ করতেছি। তো যখন আমি এখানে কোনো একটা ভ্যালু বসাবো x, তখন এটার উপর ভিত্তি করে আমি যখন y কে প্রেডিক্ট করব, সেই y এর ভ্যালুটা এখানে x এর যে ভ্যালুর জন্য তৈরি হয়েছে সেই এরিয়াটা যেই জায়গায় পড়ছে ঠিক সেই জায়গায় y এর ভ্যালুটা বসবে। যদি আমি x বলি এখানের মধ্যে, তাহলে y এর ভ্যালুটা হয়তো এখানের মধ্যে বসবে। এইভাবে আমি ওই পয়েন্টটাকে একটা সার্টেন এরিয়ার মধ্যে ফেলতে পারবো, ওই 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 বিনের মধ্যে বা ওই এরিয়াতে আমি ফেলতে পারবো, কারণ আমার এক্স এর ক্যারেক্টারিস্টিক্স এই এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ করে। এরকম ভাবে যদি আবার একটা এরিয়া হয় সেটার জন্য ম্যাচ যদি সবচেয়ে বেশি ম্যাচ করে যেটা ওয়াই এর যে ভ্যালুর জন্য, সেটা হয়তো এই এরিয়াতে পড়লো, তখন আমি আবার বলবো যে এটা এই এরিয়াতে পড়ছে। এভাবে আমরা এরিয়ার নামকরণ করে দিয়ে বলতে পারবো যে এ অমুক এরিয়া, এ অমুক এরিয়া, এইভাবে এটা এ বড়লোক, এ হচ্ছে মিডল ক্লাস, এ হচ্ছে লোয়ার ক্লাস, ব্লা ব্লা ব্লা, এভাবে। ইট alleviates the overfitting of the certain degree, এটা ওভারফিটিং কে রোধ করে। smoother decision boundaries and influence the outlier is attenuated, মানে আউটলায়ার গুলোকে সে মানে থাকলেও সেগুলোকে সে বাদ দেয় না। মানে কেএনএন একটা সুবিধা হচ্ছে যে কেএনএন হচ্ছে আউটলায়ারকে বাদ দেয় না, আউটলায়ারকে নিয়ে আমি কাজ করতে পারবো, কারণ যেহেতু আমি এখানে ডিসিশন বাউন্ডারি আলাদা করে ফেলতেছি। সো খুব বেশি আউটলায়ার যদি থাকে, যদি একটা আউটলায়ার খুব এখানে থাকে এক্সট্রিম ভ্যালু, তাহলে এক্সট্রিম ভ্যালুর জন্য তো আমার একটা এরিয়া ভাগ করা আছেই, তখন সেক্ষেত্রে আমার ওই এরিয়াটা মানে ওই ডেটা পয়েন্টসটা আমার অলরেডি একটা সাইডে ভাগ করে ফেলাম। এখন ওই সাইডটা যদি আমার খুব ওয়ার্স সাইড হয়, তাহলে তো আমার ওইদিকে তাকানোর কোনো প্রয়োজনই নাই। সেক্ষেত্রে আমার সুবিধাটা হচ্ছে যে আমি আউটলায়ার গুলোকে নিয়েও কাজ করতে পারবো। হোয়াট শুড কে বি, কে এর ভ্যালু কত হলে ভালো? যদি খুব কম হয় তাহলে এটা ওভারফিটিং হবে, আর যদি খুব বেশি হয় তাহলে এটা আন্ডারফিটিং হবে। আমাকে মাঝে মাঝে একটা মানে কে এর ভ্যালু নিতে হবে। তো এক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আমরা ফলো করি, যে ক্রস ভ্যালিডেশন, হিউরিস্টিক্স এবং অ্যালগরিদম। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে আমরা তাহলে আমাদের যে মূল কোডিং সেই কোডিং এ যাব। এতক্ষণ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হচ্ছে?